আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব অনেক কিছু হোমওয়ার্ক করার পরে এটাকে করেছেন। কারো কারো মনের ব্যথা থাকতে পারে, বেদনা থাকতে পারে, কিন্তু তারপরেও বলবো ভালো। এই প্রার্থী বাছাইয়ে আপনারা কোন জিনিসটাকে বেশি প্রাধান্য দিয়েছেন? বিগত আন্দোলনগুলোতে কার কতটুকু ভূমিকা ছিল, দলের বর্তমান অবস্থা, সবকিছু মিলিয়ে যাকে যোগ্য মনে করা হয়েছে তাকে বিবেচনা করা হয়েছে। আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলে আপনাদের প্রধানমন্ত্রী কে হবেন? অবশ্যই তারেক রহমান হবেন। প্রিয় দর্শক, টিবিএস এর নিয়মিত আয়োজন রোড টু ইলেকশন আপনাদের স্বাগতম। আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। আব্দুস সালাম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনি কেমন আছেন? আছি ইনশাআল্লাহ, আল্লাহ রাখছে ভালো। সোমবার বিএনপি 237 আসনের সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে। এই প্রার্থী তালিকা কেমন হলো, জাস্ট এক কথায় যদি বলেন। অনেক কিছুর পরেও ভালো। মানে শুধু ভালো নাকি এটার সাথে আরো কোনো বিশেষণ আপনি যোগ করতে চান? কথায় যেহেতু বলতে বলছেন এই জন্যই বললাম ভালো, কারণ এখানে স্বাভাবিক একটি বিএনপি একটি বিশাল দল, আর সেই জায়গায় এক একটা জায়গাতে অনেক প্রার্থী আছে এবং অনেক প্রার্থী মানে যোগ্য প্রার্থী আছে। তারপর আবার বিএনপির বাইরে সমমনা আমাদের দল আছে, জোট আছে। কাজে সব কিছুকে সমন্বিত করে একজন করে প্রার্থী চূড়ান্ত করা এটা খুব ডেডিকেটেড জব। তারপরে বলবো এইরকম একটা ডেলিকেট জবও যে আমাদের স্থায়ী কমিটি বা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব অনেক কিছু হোমওয়ার্ক করার পরে এটাকে করেছেন। হয়তো কারো কারো মনের ব্যথা থাকতে পারে, বেদনা থাকতে পারে, কিন্তু তারপরেও বলবো যে ভালো। কিছু জায়গায় কিন্তু আপনার বিক্ষোভ ভাঙচুরের ঘটনাও ঘটেছে, যেমন মেহেরপুরে ভাঙচুরের ঘটনা ঘটেছে, আপনার চাঁদপুর মাগুরাতে বিক্ষোভ হয়েছে, গতকাল চট্টগ্রামে বিক্ষোভ হয়েছে। এটা তো ধরেন ৩০০ সিট অনুযায়ী আরো হয়তো বেশি হওয়ার কথা, কিন্তু সেই অনুপাতে তেমন কিছু হয়নি। এই দুই একটা জায়গায় বিক্ষিপ্ত হিসেবে হতেই পারে। এই প্রার্থী বাছাইয়ে আপনারা কোন জিনিসটাকে বেশি প্রাধান্য দিয়েছেন? এইটা তো সবকিছু তো 100% করা যায় না, মেনটেন করা যায় না। তবে সবচেয়ে বড় কথা হলো যে এটা তো আগেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন যে বিগত আন্দোলনগুলোতে কার কতটুকু ভূমিকা ছিল, অবদান ছিল, তারপরে দলের বর্তমান অবস্থা, সবকিছু মিলিয়ে যাকে যোগ্য মনে করা হয়েছে তাকে বিবেচনা করা হয়েছে। এখানে তৃণমূলের মতামতকে কতটা প্রাধান্য দেওয়া হয়েছে? তৃণমূল বিএনপি যেটা আছে সারা দেশে, আজকে তো রিয়াকশন দেখেই বুঝতে পারছেন যে তৃণমূল যদি সেইভাবে এটাকে গ্রহণ না করতো তাহলে তো আর 2-3 জায়গায় না, তাহলে আরো অনেক জায়গাতে এটা হতে পারতো। তবে সবচেয়ে বড় কথা এখন বিএনপি একটা এই কর্মীরা গত 15-17 বছরে মার খেতে খেতে জেল জুলুম অন্যায় সহ্য করতে করতে এখন সব পুরে অঙ্গার হয়ে গেছে। কাজে এখন তাদের কাছে সবচেয়ে বড় প্রশ্নটা হলো যে একটা ইন্টারিয়াম পিরিয়ড চলছে, একটা ক্রাইসিস চলছে, এখান থেকে একটা গণতান্ত্রিক অবস্থায় উত্তরণটাই সবচেয়ে বড়। আমরা কোন অবস্থাতে আবার আগের অবস্থায় ফিরে যেতে চাই না। আপনাদের দলের গঠনতন্ত্র এবং আরপিও যেটা নির্বাচনী আইন, সেখানে আছে তৃণমূল থেকে প্রতি আসনের বিপরীতে একটা করে প্যানেল আসবে, তৃণমূল নেতৃবৃন্দই প্যানেল নির্বাচন করে সেন্টারে পাঠাবে। আপনারা কি তৃণমূল থেকে এরকম কোনো প্যানেল এনেছিলেন? অবশ্যই। এটা দেখেন, আজকের আপনি হয়তো গতকালকে এটা ঘোষণা করা হয়েছে, কিন্তু এটার ওয়ার্কটা কিন্তু চলতেছে অনেকদিন যাবত। এটাকে তৃণমূল থেকে বাছাই করে নিয়ে এসেই হয়তো 2জন বা 3জন নাম আসছে, তারপর সেখান থেকে চূড়ান্ত পর্যায়ে একজনের নাম আসছে। আজকে হয়তো 100 ভাগের মধ্যে 90% এইভাবেই ডিসাইড হয়েছে। আপনি ঢাকা মহানগর বিএনপির সঙ্গে জড়িত লম্বা সময় ধরে, একসময় ঢাকা সিটির আপনি ডেপুটি মেয়রও ছিলেন। আপনি ঢাকা 13 আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন বা নিচ্ছেন এখনো। তো গতকালকে যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে ওই আসনটি ফাঁকা রাখা হয়েছে, আপনার নামও ঘোষণা করেনি, আসনটি ফাঁকা রাখা হয়েছে। এখানে কি কোনো শরিক দলের কারোর জন্য ফাঁকা রাখা হচ্ছে, নাকি কোন বিবেচনায় এটা ফাঁকা রাখা হয়েছে? না, এটা তো ধরেন, এটা তো বললামই যে আমাদের কিছু শরিক দলকেও বিবেচনা করা হচ্ছে তাদেরকে দেওয়ার জন্য। সবকিছু যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে শরিক দলকে দিতে হবে সেই সমস্ত সিটগুলো। আর যদি সেটা না মিলে তাহলে তো সেটা আবার দলের প্রার্থী হিসাবে বিবেচনা করা হবে।
আবার সংবাদপত্রে এরকমও খবরও প্রকাশিত হয়েছে যে সামনে আপনার ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনও তো হবে। ঢাকা সিটি কর্পোরেশনের দুইটা পার্ট এবং চিটাগং সিটি কর্পোরেশন আছে এবং অন্যান্য সিটি কর্পোরেশন আছে। তো কিছু প্রার্থী যারা সংসদের মনোনয়ন চাচ্ছেন তাদেরকে অফ রাখা হয়েছে মেয়রাল ইলেকশনের জন্য। তো আপনার কাছে এরকম কোনো সবুজ সংকেত আছে কিনা যে আপনি যেহেতু ঢাকায় রাজনীতির সঙ্গেই জড়িত এবং একসময় ডেপুটি মেয়রে ছিলেন? না, এটা তো নির্ভর করে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপরে। অর্থাৎ এটা হলো যে আমরা কাজ করেছি এবং কাজ করার পরে এখন আমাকে কোথায় উনি মূল্যায়িত করবেন সেটা অ্যাবসলিউটলি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উইল ডিসাইড। গতকালকে যে তালিকা আমরা পেলাম সে তালিকা দেখা যাচ্ছে প্রায় ৮০-র বেশি নতুন মুখ, আবার এক পরিবার থেকে একজনের বেশি দেয়া হয়নি। এটা ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে। কিন্তু আপনার বিএনপি চেয়ারপারসনের বাইরে আপনাদের তালিকায় মাত্র ৯ জন প্রার্থী, যেখানে বাংলাদেশের 50% জনসংখ্যা নারী, 50% ভোটারও নারী। তাহলে নারীর ক্ষেত্রে এত কম কেন? না দেখেন, একটা হলো যে সরাসরি মানে নির্বাচন করে জয়লাভ করে আসা, এটা কিন্তু একটা মানে সহজ বিষয় না। এখানে আমাদের আরও নারী প্রার্থী ছিল, বিভিন্ন বিবেচনা করে অন্তত যারা এই মুহূর্তে যারা সরাসরি নির্বাচন করে জয়লাভ করে আসতে পারবেন সেটাকে বিবেচনায় রাখা হয়েছে। এবং কারণ এবারে নির্বাচনটা এটা তো আর মানে এমন না যে আমি প্রার্থী দাঁড় করাই দিলাম আর সে জিতে যাবে, কারণ এই নির্বাচনটা তো একটা মানে খুবই কম্পিটিশন হবে এবং এটা এই গত আওয়ামী লীগ মার্কা কোনো নির্বাচন না, এটা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। কাজে সব কিছু বিবেচনা করে এই মুহূর্তে যতজনের উপরে নির্ভর করা যায় ঠিক ততজনকেই প্রার্থী করা হয়েছে। বাকিগুলো তো যেহেতু আমাদের মহিলা আসনের মানে ইসের ব্যাপার আছে, সিলেকশনের ব্যাপার, সংরক্ষিত ব্যাপার আছে। যেমন আপনাদের দলের একজন খুবই আলোচিত নেত্রী রুমিন ফারহান, ওনাকেও তো গতকালকে যে তালিকা প্রকাশিত হয়েছে ওনার নামটাও নেই। না, সেখানে এর চেয়ে যাকে যোগ্য মনে করা হয়েছে তাকে, ওই আসনটা এখনো ফাঁকা আছে, তাহলে তো তার স্কোপ আছে, অথবা জোটের কাউকে দেয়া হবে। আরেকটা বিষয় যেটা আছে সেটা হলো হিন্দু সম্প্রদায় থেকেও মাত্র 2 জন প্রার্থী। তাহলে আপনার অন্তর্ভুক্তিমূলক কতটুকু হচ্ছে? অন্তর্ভুক্তিমূলক ধরেন এটা তো যে ধরো প্রার্থী যারা চায়, এবং বিভিন্ন অঞ্চল, বাংলাদেশে তো সব অঞ্চলে হিন্দু সেইভাবে নাই, তাই না? কারণ যাকে দেয়া হবে সে তো জয়লাভ করে আসতে হবে। তো সেই কারণে চিন্তা করে হয়তো এই মুহূর্তে তাদের 2 জনকে মনে হয়েছে যোগ্য। আপনাদের সঙ্গে যারা জোট বাঁধছে তাদের জন্য কিছু আসন আপনারা এখন ফাঁকা আছে, সেগুলো বরাদ্দ দেওয়া হবে। ঢাকায়ও বেশ কিছু আসন ফাঁকা আছে এবং ঢাকায় এনসিপি নতুন দলের বেশ কয়েকজন নেতা নির্বাচন করবেন বলে পত্রপত্রিকায় খবর আসছে। তো তাদের সাথে কোনো সমঝোতার কোনো উদ্যোগ বা চেষ্টা বা কোনো আলোচনা আছে কিনা? বিএনপি একটি গণতান্ত্রিক দল, আর একটা দেখেন যে এই জুলাই অভ্যুত্থানে তো আমরা সবাই অংশগ্রহণ করেছি। কাজে এখানে তো আলাপ আলোচনার মাধ্যমে যে কারোর সাথে একটা সমঝোতা হতেই পারে। সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হচ্ছে, নির্বাচন হবেই এরকম কোনো নিশ্চয়তা আছে নাকি জনমনে কিন্তু এখনো একটা সংশয় কাজ করছে? যেমন জামাতের দাবি তারা গণভোট আগে চাচ্ছে। নির্বাচন ছাড়া বিকল্প কি? আপনারা বিশেষ করে ব্যবসার সেক্টর নিয়ে আপনারা কাজ করেন, আজকে তো জানে যে বাংলাদেশের ব্যবসার কি অবস্থা, বাংলাদেশ অর্থনীতির কি অবস্থা, যে একটা মুখ থুবড়ে পড়ে আছে। এখন আজকে যে কোনো দেশের সাথে যদি যে কোনো একটা ব্যবসায়ী ডিলিংস করতে যান, তারা অপেক্ষা করতেছে কবে একটা নির্বাচিত সরকার আসবে। তো কাজে এখন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই, এখন সবকিছুর ঊর্ধ্বে এখন একটা নির্বাচন। যেমন একটা বিতর্ক চলছে, গণভোট কখন হবে, নির্বাচনের আগে হবে নাকি নির্বাচনের সাথে হবে? বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনের সাথে হতে পারে, জামাত চাইছে নির্বাচনের আগে। এই বিতর্কের ভিতরে সোমবার উপদেষ্টা পরিষদ থেকে বলা হয়েছে যেটা হলো 7 দিনের ভিতরে দলগুলোকে একটা ঐক্যমত্যে পৌঁছে উপদেষ্টা পরিষদকে বা সরকারকে জানাতে। তো জামাতের সাথে কি কোনো আলাপ আলোচনা শুরু হয়েছে কিনা একটা সমঝোতা বা ঐক্যমত্যে পৌঁছার জন্য? এটা হলো উপদেষ্টা পরিষদ যারা এই কথাটা বলছে, এটা একটা দায়িত্বহীনতার পরিচয়। উপদেষ্টা পরিষদের কাজটা কি? উপদেষ্টা পরিষদের তো মূল কাজটাই হলো যে একটা ভালো একটা নির্বাচন করবে, নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত পার্লামেন্টের কাছে তার ক্ষমতা হস্তান্তর করে সে বিদায় নেবে, এটা হলো তার মূল কাজ। আর বাকিটা হলো ডে টু ডে ওয়ার্ক। তো কাজে তারা দীর্ঘ 9 মাস তারা একটা সংস্কার কমিশন করে দিল,
তার সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে, প্রায় 30টা রাজনৈতিক দলকে নিয়ে দীর্ঘদিন আলোচনা করলো। আলোচনা করার পর একটা জায়গায় আমরা ঐক্যমত হলাম। হঠাৎ করে তাদের আচরণে বা কথাবার্তায় আবার কেন ব্যাক টু প্যাভিলিয়নে ফিরে যেতে হচ্ছে? তাই কাজে আমাদের কথাটা পরিষ্কার, যতটুকু জায়গায় আমরা ঐক্যমত হয়েছি সেটার ভিত্তিতে এখন নির্বাচনে যেতে হবে, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। আর আজকে গণভোটের ব্যাপারে আমাদের কথাটা পরিষ্কার, কারণ যে আপনি যত কিছুই করেন না কেন এখন এটা পরবর্তী নির্বাচিত পার্লামেন্টে নিয়ে পাশ করার পরে এটাকে আইনে রূপান্তরিত করতে পারবেন, এর আগে আইনে রূপান্তরিত হওয়ার কোনো সুযোগ নাই। তারপরে আমরা গণভোট সবাই যেহেতু চেয়েছে সেজন্য আমরা রাজি হয়েছি, কিন্তু সেখানে আবার ঘুরে আপনাদের বিষয়ে আসি যে আপনাদের ব্যবসার সেক্টরে আজকে যে অবস্থা, আমাদের অর্থনৈতিক সেক্টরটা আমাদের খুবই খুবই খারাপ। আরও যদি কয়েক মাসে এভাবে চলে তাহলে দেশ কোথায় যাবে আমরা জানি না। কাজে একটা নির্বাচনের মতো একটা দিয়ে এভাবে পালন করতে যত গণভোটটা একটা নির্বাচনের প্রায় সমান মতোই খরচ হবে। কাজে এত হাজার হাজার কোটি টাকা খরচ করে আলাদা একটা ডেতে এই গণভোট করতে হবে, এইটা একটা বলা চলে যে গরিবের ঘোড়া রোগের মতো। কাজে সেই অন্তত যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, এই কারণে আমরা বলছি যেটা একই দিনে করা হোক, 2টা ব্যালট হোক, তাহলে খরচটা থেকে পরিত্রাণ পাওয়া। তাহলে উপদেষ্টা পরিষদ থেকে যেটা বলা হলো রাজনৈতিক দলগুলোর ভিতরে আলাপ আলোচনা করে ঐক্যমত্যে এসে তাদেরকে জানাতে, তো আপনারা জামাতের সাথে কোনো আলোচনায় যাচ্ছেন কিনা? না না, এটা শোনেন, জামাতের সাথে আলোচনা করতে তো যে কোনো দলের সাথে আলোচনা করতে আমাদের বাধা নেই, কিন্তু বিষয়টা হলো যে এটা দায়িত্বটা হলো সরকারের, সরকার এই দায়িত্ব এড়াতে পারে না। সেই সরকার তো বল আপনাদের কোর্টে দিয়ে, না বল কোর্টে দিয়ে, এটা তার দায়। এটা তাই কাজে এই দায় থেকে দায়িত্বহীনতার পরিচয় দিলে হবে না। এটা দায়িত্বটা তার যে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে কোথায় আলোচনা করতে হবে, কতটুকু কি করতে হবে, দায়িত্বটা তাদের। উপদেষ্টা পরিষদ থেকে এটাও বলা হয়েছে 7 দিনের ভিতরে তাদেরকে সিদ্ধান্ত না জানানো হলে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। আমরা হাইপোথেটিক্যালি যদি ধরে নেই জাতীয় নির্বাচনের আগেই যদি গণভোটের কথা ঘোষণা করা হয়, তাহলে বিএনপির কৌশল কি হবে? না, এটা তো হাইপোথেটিক্যালি, যদি সেই অর্থেই বিবেচনা করতে হয় তাহলে কার কথা বিবেচনা করো? যে বাংলাদেশের সবচেয়ে বড় দল, সবচেয়ে জনপ্রিয় দল, বাংলাদেশের সবচেয়ে বেশিরভাগ সময় রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং এখনো নির্বাচন হলে সবাই বিশ্বাস করে যে দলটি ক্ষমতায় যাবে, তো তার কথার কোনো মূল্য থাকবে না আর অন্য কারো মূল্য হবে, সেটা তো হতে পারে না। আপনি যেটা বলছেন বাংলাদেশের সবচেয়ে বড় দল, অতীতেও ক্ষমতায় ছিল, তো বিএনপির প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ ছিল, অলওয়েজ আওয়ামী লীগ বিএনপি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আগামী নির্বাচনে অংশ নিতে পারছে না এখন পর্যন্ত, এটাই। তাহলে আগামী নির্বাচনটায় বিএনপি কি একতরফা ওয়াকওভার পেয়ে যাবে? শোনেন, আমরা নির্বাচনে যেতে চাই, তারপর জনগণ পছন্দ করবে। জনগণ যদি চয়েস করে বিএনপিকে, তাহলে তো অন্য কোনো, আর আমাদের এখানে কোনো চয়েস নাই। জামাত এক সময় আপনাদের বিএনপি জোটে ছিল, বিএনপির সাথে তারা ক্ষমতার অংশীদারও ছিল 2001 থেকে 2006 সালে। তো এখন হলো জামাতই আপনাদের প্রধান প্রতিপক্ষ এবং জামাত চেষ্টা করছে আপনার আওয়ামী লীগ যেহেতু নাই, আওয়ামী লীগের ভোটগুলো টানার, এমনকি তারা অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়েছে এবং আপনাদের সম্পর্কেও কিন্তু এখন তারা আর একসাথে এক সময় ছিল, কোনো ধরনের সহানুভূতি সিম্পেথি নাই, তাদের বক্তব্য বিবৃতি। তো এইগুলোকে আপনারা কিভাবে? এটা মানুষ বিবেচনা করবে যে দলটার সবচেয়ে দুঃসময়, যে দলটা আমাদের কাঁধে ভর করেছিল, যে দলটা এক সময় তার নির্বাচন করার মতো রাজনৈতিক অবস্থান ছিল না, তার দলের কোনো প্রতীক ছিল না, সেই সময় আমার দলের প্রতীক ধানের শীষ দিয়ে তাদেরকে নির্বাচন করার সুযোগ পর্যন্ত দিয়েছে এবং অনেক সমালোচনা তাদের জন্য আমাদেরকে কাঁধে নিতে হয়েছে। কিন্তু তারপরেও সেই দুঃসময় কিন্তু তাদেরকে ছেড়ে বিএনপি মুখ ফিরিয়ে নেয়নি। কিন্তু 5ই আগস্টের পরে এমন কি ঘটলো যে তারা আজকের বিএনপির একেবারে প্রতিদ্বন্দ্বী হিসাবে তারা নির্বাচন আসলে প্রতিদ্বন্দ্বী হতেই পারে, কিন্তু তাদের যে বক্তব্য, তাদের যে কিছু কারা আজকে বিএনপিকে খাটো করার জন্য তারা যা বলছে, এটা আমরা মনে করি যে বিএনপিকে খাটো করা নয়, এটাকে দেশটাকে একটা সংকটে, আজকে বিএনপিকে যদি জনগণ পছন্দ করে তাহলে অন্যদের তো আপত্তি থাকার কোনো কারণ নেই। আর আজকে যে এর আগে এতগুলো বছর তারা তো আমাদের সাথে ছিল এবং সেই সময় আমাদের সাথে রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত শেয়ার করেছে,
তাই না? দলে তারা তাদের সেক্রেটারি জেনারেল এমপি না হওয়ার পরেও কিন্তু আমাদের সরকারের মন্ত্রিত্ব টেকনোক্রেট কোটায় মন্ত্রী হয়েছে, যেগুলো আমাদেরকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তাদের দুঃসময় আমরা ছেড়ে যায়নি। কিন্তু আজকে বাংলাদেশ একটা দুঃসময় পার করছে, একটা সংকট অতিবাহিত করছে, যে সংকটে সবাই ঐক্যবদ্ধ থাকাটা সবচেয়ে বড় ছিল। কিন্তু সেই সময় তারা কি কারণে বিএনপির বিরোধিতায় নেমে গেল, বিএনপিকে খাটো করার জন্য, বিএনপিকে সমালোচনা করার জন্য তারা এইভাবে নেমে গেল, এটা তারাই জবাব দিতে পারবে। আওয়ামী লীগের ভোট একটা ফ্যাক্টর হবে নির্বাচনে, আপনার অ্যানালাইসিসটা কি, কোন দিকে টার্ন নিতে পারে? আমি যেটা বাংলাদেশে বিএনপির জন্ম কবে? অনেক পরে। আওয়ামী লীগের জন্ম অনেক আগে, ইভেন কি জামাতের জন্ম অনেক আগে। কিন্তু দেখেন, বিএনপির জন্ম হওয়ার পরে তো বিএনপি বাংলাদেশের ম্যাক্সিমাম ভোটারদের মানে সমর্থন কাটতে সক্ষম হয়েছে। কাজেই মানুষ কারো কেনা না, এখানে একটা হতে পারে যে হ্যাঁ, দলের যারা ডেডিকেটেড কর্মী যারা থাকে, যারা সমর্থক থাকে, তাদের মধ্যেও দেখবেন কিন্তু তারা পজিটিভটা চায়। কারণ বিগত 17 বছর আওয়ামী লীগ বলবো না ঠিক, শেখ হাসিনা নিজে যে স্বৈরাচার হয়েছেন, সেখানে তার দলের লোকজনের চেয়ে বেশি প্রশাসনের লোকজনের উপরে সে বেশি নির্ভর করেছে। দলের লোকের উপরে, তার রাজনৈতিক সহপাঠীদের উপরে তিনি নির্ভর করেন নাই। তো সেই কারণে আমরা বিশ্বাস করি যে এগুলো এই কর্মীরা পর্যন্ত তার উপরে হতাশ। এটা তারা যেটা সঠিক মনে করবে, ভালো মনে করবে, সেইটার পক্ষেই তারা সিদ্ধান্ত নেবে। বিভিন্ন জায়গায় কিন্তু এমনও খবর এসেছে 5ই আগস্টের পরে আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলার ক্ষেত্রে বিএনপির লোকজন মামলা করেছে, স্থানীয় বিএনপি, তাদের যে রেশারেশি ছিল সেই ক্ষেত্রে হতে পারে। জামাত এইটার সুযোগ হিসেবে নিচ্ছে। জামাত কোথাও কিন্তু তাদের বিরুদ্ধে কোনো মামলা করে নাই, এবং বিভিন্ন জায়গায় খবর আসছে জামাতের প্রচারণা চালানো হচ্ছে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছে তাদের নিরাপত্তার বিধান তারা করবে। এটা তো হলো তাদের একটা প্রচার, অর্থাৎ বিএনপির কোথাও কোনো মামলা করে নাই। এখন কোথাও যদি যায়, কোনো এলাকায় মনে করেন যে একটা পরিবার যদি তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং সেখানে একটা সদস্য যদি মামলা করে থাকে, সেই মামলাটাকে আপনি কিভাবে নেবেন? এটা কি দল হিসাবে নেবেন, না যে ক্ষতিগ্রস্ত পরিবার সেই হিসাবে নেবেন? তো কাজে এরা বিএনপি তো এই সমস্ত আবার আরও নিরুৎসাহিত করেছে। বরঞ্চ আমরা বলবো যে রাষ্ট্র যে ভূমিকা পালন করা উচিত ছিল মামলাগুলোর ব্যাপারে, রাষ্ট্র সেই ভূমিকাটা, সরকার সেই ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। আর জামাত যে এই ধরনের কোনো মামলা দেয় নাই, আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে? আপনার সংবাদপত্রে ধরনের কোনো খবর প্রচারিত হয়েছে বলে ওইভাবে নজরে আসেনি। এই জন্যই বললাম যে সংবাদে প্রচার হওয়া সবকিছুই কি রাইট, সবকিছুই ঠিক? সেটা রিডার্স বিবেচনা করবে, আপনারা সেটা বিবেচনা করবেন। আপনাদের সম্পর্কে আরও একটা কথা বলা হয়ে থাকে, যেটা হলো আপনারা সংস্কারের বিরোধিতা করছেন। অনেকগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে, সবচেয়ে হাসি পায় নোট অফ ডিসেন্ট দিয়ে আপনারা সংস্কারের গতিকে মন্থর করে দিয়েছেন। এখানে হলো যে গোবেলসের থিওরির মতো আর কি, অর্থাৎ একটা জিনিস বলতে বলতে মিথ্যাটাই সত্য। তো বিষয়টা হলো যে পরিষ্কার কথা, যে দেখেন আমরা 31 দফাটা কখন দিয়েছি, আর 31 দফাটা কি সংস্কারের জন্য না? আমরা দিয়েছি যখন ফ্যাসিস্ট ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন আমরা বলেছি যে এই রাষ্ট্র ব্যবস্থাটা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আজকে দলীয়করণ করার কারণে, আজকে শুধুমাত্র তাদের এজেন্ডা বাস্তবায়ন করার কারণে আজকে দেশের সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছে। কাজে এগুলোকে আবার সংস্কার করা ছাড়া কোনো বিকল্প নাই। আর আরেকটা যদি দেখেন, বাংলাদেশ স্বাধীনতার পরে এই পর্যন্ত যদি সংস্কার বলতে যা বোঝায় যদি হয়ে থাকে, সেটা কিন্তু করেছে বিএনপি। প্রথম হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তিনি কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসার পরে যত সংস্কার করেছেন, বাংলাদেশে এই পর্যন্ত এত সংস্কার কেউ করে নাই, কিন্তু তার জন্য কিন্তু তিনি ঢাকঢোল পিটান নাই। ঠিক তেমনিভাবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আজকে দেখেন এই যে মহিলাদের যত সুযোগ সুবিধা বলেন, মেয়েদের পড়াশোনার সুযোগ সুবিধা বলেন, আজকে মুক্তিযুদ্ধের একটা ধারক বাহক হিসাবে একটা দল ক্ষমতায় ছিল, কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কে সৃষ্টি করেছে? বাংলাদেশের যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা বলি, যুব মন্ত্রণালয় কারা সৃষ্টি করেছে? বিএনপি সৃষ্টি করেছে। কাজেই বাংলাদেশের যতগুলো ভালো কাজ হয়েছে, যতগুলো ভালো সংস্কার হয়েছে, প্রত্যেকটা করেছে বিএনপি, অন্য কেউ বলতে পারে। কাজে আর আমরা এখনও এই 31 দফা দিয়ে আমাদের নেতা
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও আগেই বলে দিয়েছে যে এই ব্যবস্থাগুলো সংস্কার হওয়া দরকার, এবং অলরেডি যেগুলো সংস্কারে অনেকগুলো যেটা হয়েছে যে আজকে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ফিরে আনা, এটা তো আমরা আগেই বলছি, এবং বিগত ফ্যাসিস্টের আমলে আমরা বারবার বলছি যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচন এই দেশের মানুষ গ্রহণ করবে না। তো কাজে এটা কি সংস্কার না? আজকে এই ধরনের আরও আমরা যেটা বলেছি যে বিদেশিদের অর্থাৎ প্রবাসীদেরকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া না, ভোটার অধিকার এস্টাবলিশ করা, সেটা তো আমরাই বলেছি। তো কাজে এই ধরনের আরও অনেক কিছু আছে যেগুলো আমরা বলেছি। কাজে এই সংস্কারের জন্য আজকে যে প্রবাসে যারা চাকরি করতে যায় তাদেরকে ট্রেন করা, এইটার কথাও কিন্তু আমরাই বলেছি, এবং সরকারিভাবে যাতে সেই ব্যবস্থাগুলো নেওয়া হয় সেগুলো কিন্তু আমরাই বলেছি। বাংলাদেশে খাল খনন কারা করেছে? এই দেশে মৎস্য চাষের বিপ্লব কারা করেছে? এই দেশে বেওয়ারিশ লাশ ছিল, তলাবিহীন জুড়ি ছিল, সেখান থেকে এই দেশটাকে অর্থনীতি সম্পূর্ণ কারা করেছে? জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার আগে এই দেশটার জনসংখ্যা ছিল একটা আপদ, একটা বিপদ, কিন্তু জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার পরে কিন্তু এই জনসংখ্যাকে তিনি জনশক্তিতে রূপান্তরিত করেছেন। তো কাজেই সংস্কারের বেলায় বিএনপিকে আপনাকে নাম্বার 1 দিতে হবে। যারা বলে এটা হলো বিএনপির প্রতি জেলাস হয়ে তারা এই কথাটা বলে। এনসিপির একজন নেতা আজকে বলেছেন বিএনপি যদি ডক্টর ইউনূসের সাথে সমঝোতা করে ক্ষমতায় যায় তাহলে এনসিপির হাতেই তার পতন হবে। আপনারা কি কোনো সমঝোতা করে ক্ষমতায় যাচ্ছেন? এটা হাসি পায়। ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পরে তিনি কি বলেছেন? তাকে কে ক্ষমতা এনেছে? তিনি কি বলেছেন? এনসিপির কথাই বলেছেন যে এরা আমাকে ক্ষমতা এনেছে। তা আজকে বিএনপি কোথায় তাদের ক্ষমতা? আর বিএনপি যদি ক্ষমতা চাইতো তাহলে 5ই আগস্ট তো সব দলই তো বলছিল যে সবাইকে নিয়ে বিএনপি জাতীয় সরকার গঠন করে ক্ষমতা নেওয়ার জন্য, কিন্তু বিএনপি তো সেসব ক্ষমতা নেয় নাই। আর বিএনপি ক্ষমতার জন্য তো এর আগে ফ্যাসিস্ট জন ক্ষমতায় ছিল, সে বারবার অনেকভাবে এইরকম দিয়েছিল যে আসেন ক্ষমতা শেয়ার করি, কিন্তু বিএনপি ক্ষমতা শেয়ার করে নাই। অর্থাৎ বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, দেশের জন্য রাজনীতি করে, ক্ষমতার জন্য না। আজকে দেশের প্রয়োজনে যেটা দরকার বিএনপি সেটাই করে এবং সেটাই করবে। বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আপনার একটা অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব? 5ই আগস্টের পরে আইন শৃঙ্খলা কি ছিল? আইন শৃঙ্খলা বাহিনী, আমি বলতেছি আইন শৃঙ্খলা বাহিনী কোথায় ছিল? এই থানাগুলো ছেড়ে তারা চলে গেছিল। তাদের যে নৈতিক যে অবস্থান, সে অবস্থান তো ছিল না। প্রত্যেকটা থানা তারা ছেড়ে চলে গিয়েছিল। আজকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলতে কিছুই ছিল না। সে সময় আপনারা দেখেছেন যে আমাদের নেতা তারেক রহমান সে সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, এবং সেটা টেলিভিশন সহ সব জায়গায় প্রচার হয়েছে যে কোনো অবস্থাতেই কোনো অকারেন্স করা যাবে না, কোনো অ্যানার্কি করা যাবে না। যদি আপনাদের প্রতি গত 17 বছর অন্যায় হয়ে থাকে, এই মুহূর্তে সেটার জন্য আপনি দোষী ব্যক্তিকে কোনোভাবে শাস্তি দিতে যাবেন না। এই যে একটা টোটাল দেশের মধ্যে একটা শান্তি সে সময় ফিরে আসছে, এবং সেই সময় এই ছাত্রছাত্রীরাই কিন্তু রাজপথে নেমে এসে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। আমাদের নেতা কর্মীরা সেই থানাগুলোতে যে পুলিশের দায়িত্ব পালন করেছে। তাই কাজেই বাংলাদেশে এখনও যেটা আমরা যে কারণে বলে আসতেছিলাম, নির্বাচনটা আমরা বলেছিলাম যে 6 মাসের মধ্যে 9 মাসের মধ্যে নির্বাচনটা হওয়া দরকার। এই কারণে বলেছিলাম যে জুলাইয়ের স্পিডটাকে নিয়ে যদি আমরা নির্বাচনে যেতাম তাহলে সবাই কিন্তু আমরা ওই স্পিডটাকে নিয়ে নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় সেটার জন্য আমরা চেষ্টা করতাম। এখনও শুধু পুলিশ দিয়ে হবে না, আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, আমরা যদি সবাই মিন করি যে হ্যাঁ আমরা একটা ভালো নির্বাচন চাই, ভালো নির্বাচন হওয়ার জন্য আমাদের আচরণবিধি যদি আমরা ঠিক করে নেই এবং সেটা যদি পালন করি, তাহলে পুলিশও লাগবে না, আমরা নিজেরাই ঠিক করতে পারবো। আপনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, আপনার মেমোরি থেকে আমি জানতে চাই, সেটা হলো 90-এর আগ পর্যন্ত যেমন এরশাদ বিরোধী আন্দোলনে এরশাদকে ক্ষমতাচ্যুত করাই ছিল আপনার কমন গোল সবগুলো রাজনৈতিক দলের। সেই কমন গোল যখন অর্জিত হয়ে গেল 91-এর পর থেকে কিন্তু সেই আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি এদের ভিতরে আবার বিভেদ, মানে কনফ্রন্টেশনাল একটা রাজনীতির জন্ম হয়েছিল, যেটার পরিণতি এসে শেষ পর্যন্ত আমরা অনেকগুলো পরিণতি দেখেছি। 1/11 দেখেছি, তারপরে এই যে 15 বছরের শাসন আমল দেখেছি। তো 5ই আগস্টের পরেও আবার সেই ক্ষমতায় যাওয়ার জন্য দলগুলোর ভিতরে সেই বিভেদের এবং
সংঘাতপূর্ণ রাজনীতির বিভিন্ন আলামত দেখা যাচ্ছে কি? না শুনেন, আমি কিন্তু বারবার বলতেছি, একটু আগেও যেটা বললাম যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু রাজনীতি করছে না। ক্ষমতা নিতে চাইলে, শেয়ার করতে চাইলে শেখ হাসিনার সাথেও পারত। আমরা যেটা চাই সেটা হলো, যে কারণে তো সংস্কারের প্রশ্নগুলো আসছে। অর্থাৎ আজকে আপনি যদি একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হয়, অর্থাৎ জাতীয় নির্বাচনটা যদি কোনোভাবেই দলীয় সরকার থাকা অবস্থায় নির্বাচন না হয়, তাহলে কি সে পারবে ম্যানিপুলেট করতে? সেভাবে পারবে না। এটা তো একটা প্রধান সংস্কার, এটা আমরা চেয়েছি। আর একটা হলো জাতীয় স্বার্থে আজকে শুধু রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগুলো না, আজকে রাষ্ট্রের যারা অন্য আরও যে অর্গানগুলো আছে, আজকে যে ব্যুরোক্রেসি, আজকে আপনি ইন্ডিয়ান ব্যুরোক্রেসি দেখেন, ইন্ডিয়ান নির্বাচন কমিশন দেখেন, আজকে তারা কিভাবে সেখানে দায়িত্বটা পালন করে। আজকে আদার্স সিভিল ব্যুরোক্রেসি হোক, আজকে আর্মি ব্যুরোক্রেসি হোক, তারা সেখানে কীভাবে দায়িত্বটা পালন করে। তো যদি আমরা যার যার দায়িত্বটা সেখান থেকে স্ব দায়িত্বর ব্যাপারে যদি আমরা সজাগ হই, এবং যদি আমরা সত্যিকার অর্থে মানে নিজের ইমান আকিদাকে ঠিক রেখে যদি আমি দায়িত্বটা পালন করার চেষ্টা করি, তাহলে কিন্তু আজকের এই অবস্থাটা হবে না। তো সেই জন্য এখন যেটা বলতেছি যে ওই সময় 90-এর পরে হয়তো এইবার এইরকম অবস্থা ছিল না, কিন্তু এবার তো আমরা দেখে শিখছি, যাতে এবার একটা কমিটমেন্টে আমরা আসছি, এবং কমিটমেন্টে একটা জুলাই সনদ হিসাবে সেটা আসছে, এবং সেই সনদে আমরা স্বাক্ষর করেছি। আপনারা তো অনেকগুলো নোট অফ ডিসেন্ট দিছি, স্বাভাবিক, দেওয়াটা স্বাভাবিক। মনে করেন একটা উদাহরণ আমি দিই, যে আমার দলের নেতা কে হবে আপনি ঠিক করবেন। আর বাংলাদেশ কি এমন একটা ফার্টাইল কান্ট্রি হয়ে গেছে যে মেধার এখানে ছড়াছড়ি, এইখানে বললে তো আর হবে না যে আমার দলের নেতা কে হবে, সে কতটুকু ভালো করতে পারবে, মন্দ করতে পারবে, সেটা তো আমি জানি। আপনি ঠিক করে দেবেন যে না, একজন হতে পারবে না, ওটা দুইজন হইতে হবে, এমন অত মেধাবী দলের নেতা কে হবেন সেটা একবার ঠিক করে দেওয়ার চেষ্টা হয়েছিল 1/11 এর পরে। সেটাই তো হয়নি, হয়েছে সেটা কি হয়েছে? জোর করে কোনো কিছু আপনি চাপাই দিতে পারবেন না, সবকিছু ন্যাচারাল যাইতে হবে আপনাকে। এখন কি কোনো কিছু ইম্পোজ করা হচ্ছে? ইম্পোজ করার জন্যই তো চেষ্টা করা হচ্ছে, যে কিছু ব্যক্তি একত্র হয়ে আপনি ঠিক করে দেবেন যে কিভাবে চলবে। আর শুধু ঠিক করে দিবেন কি, রাজনৈতিক দল শুধু এইটার মধ্যেই সীমাবদ্ধ। আরও যে দেশে যে অর্গানগুলো আছে সেই সংস্থার ব্যাপারে কি, আজকে মূল একটা দেখেন সংস্কার বলতে গেলে, আজকে তারা এত সংস্কার, আজকে সবচেয়ে বড় যে সংস্কার দরকার ছিল শিক্ষার, সেই শিক্ষা কোনো সংস্কার কমিশন হয় নাই, যেটা সবচেয়ে বেশি দরকার ছিল বাংলাদেশের জন্য। শিক্ষা আমাদের আদৌ দরকার আছে কিনা সেটাও আসলে এটা তো প্রমাণ হয়। তার মানে কিন্তু আসলটাই হলো ওইটা, যদি আপনি ওইটাকে যদি ঠিক করতে না পারেন, প্রকৃত শিক্ষিত হিসাবে যদি গড়ে তুলতে না পারেন, তাহলে এই ডামাডোল শিক্ষা দিয়ে তার কোনো কিছু হবে না। যেটা আজকে যেটা হয়েছে, আমরা তো দেখছি যে কিছুদিন আগেও তো এই ছাত্ররা বলছে ছাত্র রাজনীতিই দরকার নাই, তাই না? এটাও তো আমরা শুনছি। অথচ বাংলাদেশের প্রত্যেকটা সংকটকালীন সবকিছুতে নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, এবারও তাই হয়েছে, তাই না? তো সেই জায়গায় আমি সরাসরি সেটাকে অস্বীকার করতেছি বা করলাম, তাহলে এটা কিভাবে হবে? আমরা শেষ পর্যায়ে চলে আসছি আলোচনার। আপনার কাছে একটু জানতে চাইবো, আগামী নির্বাচনে বিএনপি কেমন ফলাফল প্রত্যাশা করছে? 300 আসনের ভিতরে কতগুলোতে আপনারা জয়লাভ করবেন বলে আমরা তো আশা করি যে দেশের মানুষ, কারণ তারা বিএনপির একটি গৌরবোজ্জ্বল অতীত আছে। বিএনপি যেটা গর্ব সহকারে বলতে পারে, অন্য কোনো দলের নাই। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন স্বাধীনতার ঘোষক। বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের বাকশাল যখন হয়ে গেছিল সকল রাজনীতি, সেখান থেকে তিনি আবার গণতান্ত্রিক অবস্থায় ফিরে আনছিলেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও ঠিক একইভাবে এই দেশে গণতন্ত্র আবার পার্লামেন্টারি ডেমোক্রেসি আবার ফিরিয়ে দিয়েছিলেন। এবং বাংলাদেশের, যেটা আমি এর আগে বলছি, যে বাংলাদেশের স্মরণীয় বরণীয় অনেক কাজ যেগুলো হয়েছে সেগুলো বিএনপি করেছে। কাজে অতীতের সেই অবস্থাগুলো দেখেই এই দেশের জনগণ বিএনপিকেই তারা বেছে নেবে। বিএনপিকে কারণ একটা কথা হলো যে দেখেন, আমাদের বিএনপি একটা কি, বিএনপি বামও না, বিএনপি ডানও না, বিএনপি একটি মধ্যপন্থী দল, তাই না? তো কাজে এখানে বিএনপির কাছে তারা সবাই সিকিউর। আজকে পাহাড়ি বলেন, বাঙালি বলেন, মারমা বলেন, লারমা বলেন, চাকমা বলেন, যত জাতিগোষ্ঠী আছে সবাইকে নিয়ে কাজ করার মতো একটা দল, সেটা হলো বিএনপি। আজকে ধর্ম বলেন, আজকে ইসলাম বলেন, হিন্দু বলেন,
খ্রিস্টান বলেন, বুদ্ধিস্ট বলেন, সকল ধর্মকে তাহলে নিয়ে। কি সব আসনেই আপনারা জিতবেন? না, সব আসনকে আমরা তো সেটা চাচ্ছি না। আমরা অর্থাৎ একটা রাষ্ট্র ব্যবস্থা সরকারে যাওয়ার জন্য যে মেজরিটি দরকার, আমরা আশা করি যে তারা সেই আপনাদের আসন স্টাডি দেবে। কি বলে? না, এটা তো হলো অ্যাবসলিউটলি জনগণের উপর নির্ভর করে। তবে আমরা আশা করি যে জনগণ বিএনপিকে বেছে নেবে। আপনার 151 হলেও সরকার গঠন করা যায়, আবার 200-র বেশি পেয়ে 2/3 মেজরিটি পেলেও সরকার গঠন করা যায়। আমরা তো কাউকে খাটো করে দেখছি না। আমরা চাই যে একটা জিনিস দেখেন, আমাদের নেতা মানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বলেছেন যে রাষ্ট্রটা একটা গভীর সংকটে আছে। আজকে নির্বাচন হয়ে গেলেই, একটা নির্বাচিত সরকার আসলেই কিন্তু সংকটটা কেটে যাবে না। আজকে জাতীয় ঐক্যমত্যটা দরকার, ঐক্যবদ্ধভাবে আমাকে, কারণ যত সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে এককভাবে বিএনপি ফেস করতে পারবে না বা বিএনপি সমাধান করতে পারবে না। এটার জন্য ঐক্য দরকার, যেটার জন্য তিনি বলেছেন যদি দেশ ও জাতি আমাদেরকে সংখ্যাগরিষ্ঠ আসন শুধু দলীয় একদল হিসাবে বিএনপিকে দেয়, তারপরও বিএনপি সরকার পরিচালনা করতে যে আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার গঠন করবে, যাতে আমাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ থাকে। আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলে আপনাদের প্রধানমন্ত্রী কে হবেন? আমাদের তো এই মুহূর্তে আমরা যেটা চিন্তা করি, অবশ্যই তারেক রহমান হবেন। আব্দুল সালাম, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ আপনাকেও, ভালো থাকবেন। এবং আপনারা আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেটার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।